আজকে আমরা মূলধনের সুদ সংক্রান্ত জাবেদা করব। এখন আমাদের এই মূলধনের সুদ সংক্রান্ত জাবেদা করতে গেলে দেখা যায় কি ম্যাক্সিমামটা আমরা কি করি, মূলধনের সুদের জাবেদা করি, মূলধনের সুদ হিসাব ডেবিট, মূলধন হিসাব মুখস্থ করি। এখন প্রশ্ন হলো এই সহজ জাবেদা তো বুঝলাম যে মুখস্থ করে পারলাম, কিন্তু অ্যাকচুয়ালি লজিকটা কি সেটা কি আমাদের জানা হয়? জানা হয় না, তো জানার দরকার না। তো প্রথমে খেয়াল করো যে এই মূলধনের বিপরীতে প্রতিষ্ঠানের মালিক কি পায়? মুনাফা পায় নাকি পায় না? পায়। তো মুনাফা যদি সে পায় তাকে আবার কেন এই মূলধনের বিপরীতে সুদ দেওয়ার প্রয়োজন হলো? কোনো প্রয়োজন থাকতে হবে তো। এখন এই যে মুনাফা সে পায়, মূলধনের বিপরীতে মুনাফা পায়, মুনাফা পাওয়ার পরও তাকে কেন এক্সট্রা করে আবার মূলধনের সুদ দেওয়া লাগে বা আমরা প্রতিষ্ঠান থেকে দিতে হয় বা দেই, এটার পিছনে রিজনটা কি সেটা তো বুঝতে হবে, তারপরে না জাবেদার আলোচনা, ঠিক না? আচ্ছা, এবার একটু খেয়াল করো যে যদি নর্মালি চিন্তা করি, এই ধরো প্রতিষ্ঠানের একটা মালিক, আর আমরা সাধারণত জাবেদা যখন করতেছি এটা ধরে নিই যে এক মালিকানা কারবারের অঙ্ক করতেছি আমরা, অথবা অংশীদারি প্রতিষ্ঠান দরকার নেই, এক মালিকানায় চিন্তা করি আপাতত। এই ধরো বিজনেস, তো এখন চিন্তা করো এই মালিক এই বিজনেসে, এই যে বিজনেসের দ্বারা হইলো, বিজনেসে তো নিজস্ব কোনো অস্তিত্ব ছিল না, আগে ছিল না। তাহলে মালিক টাকা মূলধন এই প্রতিষ্ঠানে কি করছে? মূলধন বিনিয়োগ করছে। তাহলে বিনিয়োগ করে এই প্রতিষ্ঠানটাকে কি করছে? দাঁড়া করছে। এখন ধরো মালিক এই মূলধন স্বরূপ এই প্রতিষ্ঠানে 10 লাখ টাকা ইনভেস্ট করছে। ক্লিয়ার? আচ্ছা, তো সুদ কাকে দেওয়া হয়? সুদ কাকে দেওয়া হয়? নর্মালি সুদ প্রদান করা হয় যাদের কাছ থেকে আমরা ঋণ নিই। তো ঋণ দাদাকে আমরা কি করি? সুদ দিই। এখন প্রশ্ন হলো মালিককে কেন আমরা সুদ দিব, এই লজিকটা কেন তৈরি হলো, এর পিছনে লজিকটাকে বোঝানো, তারপরে এক্সট্রা আলোচনা আমরা করব। তো খেয়াল করো যে মালিক এই মূলধন বিনিয়োগ করছে কত টাকা? 10 লাখ টাকা। এখন এই 10 লাখ টাকার বিপরীতে মালিক কি পায়? মুনাফা পায়। এখন চিন্তা করো এই ঋণদাতা যে ঋণ দিছিল, এই যে ঋণদাতা, এই ঋণদাতা কি করছে? আমাদের ঋণ দিছিল। তো ঋণের কি করছি আমরা? ঋণের টাকা, এই যে ঋণের কিস্তি প্লাস সুদ, এই দুইটা অ্যাড করে আমরা কি করছি? পরিশোধ করছি না টাকাগুলো? হ্যাঁ। এখন চিন্তা করো মালিকের যে এই যে 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা কখন আমরা পরিশোধ করি? চিন্তা করি তো, পরিশোধ করি না, কিন্তু তাকে আমরা কি দেই? শুধু মুনাফা দিই। মুনাফা কেন দিচ্ছি তাকে? এই 10 লাখ টাকা বিনিয়োগ করার ফলে, ঠিক না? এবার চিন্তা করো, আর এখানে ঋণদাতাকে কি করছে? ঋণের কিস্তিও দিছি প্লাস তাকে সুদও দিছি, এবং টাকাটা কি হয়ে গেছে? আমাদের পরিশোধ। তার মানে ঋণদাতাকে আমরা পুরো টাকা কি করে দেই? পরিশোধ করে দিই। এখন ঋণদাতা চাইলে এই টাকাগুলো নিয়ে আরেক জায়গায় ইনভেস্ট করতে পারে, কিন্তু মালিকের কি হইলো? মালিক এই 10 লাখ টাকা অন্য কোথাও কি করতে পারে না, বিনিয়োগ করার সুযোগ থাকে। তাহলে বিনিয়োগের সুযোগ কি করতে হয়? সুযোগ থাকা সত্ত্বেও কি করতে হয়? বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়। তাহলে বিনিয়োগের সুযোগ যদি ত্যাগ করে, তাহলে মালিক প্রতিষ্ঠানকে বলে যে তুমি তো আমার 10 লাখ টাকার বিপরীতে আমার কি দিছো? মুনাফা দিছো, কিন্তু এই 10 লাখ টাকা তো আমি ব্যাক পাইতেছি না। ব্যাক না পাওয়ার কারণে আমি এই 10 লাখ টাকা তো চাইলেও কি করতে পারতেছি না? বিনিয়োগ করতে পারতেছি না। তো বিনিয়োগ যদি না করতে পারি তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হইতেছি, কারণ এই টাকাটা আমি বিনিয়োগ করতে পারতাম অন্য জায়গায়, ঠিক না? বিনিয়োগ করতে পারতেছি না। এই চিন্তা থেকে মালিক প্রতিষ্ঠানকে অ্যাপ্রোচ করে যে তুমি আমাকে এই মূলধনের বিপরীতে অ্যাটলিস্ট এটা টাকা আমাকে এক্সট্রা করে সুদ দাও। মুনাফা তো আমি পাইতেছি, কিন্তু এর বিপরীতে আমাকে নির্দিষ্ট হারে প্রতি বছর কি দাও? সুদ দাও। এর পিছনে মালিকের চাওয়ার একটা যৌক্তিকতাও আছে যে প্রতি বছর বিজনেসে লাভ হবে এমন কোনো বিষয় নাই। এক মালিকানা কারবারের মালিকের মূল আয়ের উৎস কি? বলো? মুনাফা। মানে প্রতিষ্ঠানের মালিক যে মুনাফা করবে, মুনাফাটা সম্পূর্ণ কার? মালিকের দাবি। এখন প্রশ্ন যে লাভ না হলে তা ক্ষতি হলো যদি কোনো বছর, তাহলে তো মালিক আর চলতে পারবে না। তো মালিক যদি অ্যাটলিস্ট কিছু টাকা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর বেনিফিট পায়, এজন্য কি মূলধনের সুদটা মালিক চেয়ে থাকে। কিন্তু অ্যাকচুয়াল লজিক কি? যে মালিক এই টাকাটা বিনিয়োগ করে সুযোগটা হারাইতেছে, এই যে সুযোগ হারানোর জন্য তার কি হইতেছে? সুযোগ ব্যয়। কি হইতেছে? এই সুযোগ ব্যয় বাবদ মালিক কি বলতেছে? যে আমাকে আমার যে মূলধন আছে এই মূলধনের উপর তুমি আমাকে কি দাও? সুদ দাও। কথা কি এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ, এতটুকু পুরো ক্লিয়ার? তার মানে মূলধনের সুদ কেন হয় সেটা লজিক ক্লিয়ার। তো মালিক মূলধনের বিপরীতে কি পায়? মুনাফা পায়। কিন্তু সুদ কেন পায়? কারণ মালিকের এই টাকাটা কি প্রতিষ্ঠানে আজীবন আটকে থাকে, প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত বন্ধ না হয়ে যায়। তো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তার টাকা পরিশোধ করতে কি প্রতিষ্ঠান বাধ্য থাকে? আগে সবার টাকা দিবে, তারপর যদি টাকা থাকে তাহলে মালিক পাবে, অন্যথায় পাবে না। তাহলে কি মালিকের টাকা যে আজীবনের জন্য আটকে গেল, এই আটকে যাওয়ার ফলে যে সে অন্য জায়গায় বিনিয়োগ করতে পারলো না,
এই বিনিয়োগের বিনিয়োগ না করতে পারার কারণে কি হয়েছে, সুযোগ ব্যয় হয়েছে। সুযোগ ব্যয়ের বিপরীতে মালিক প্রতিষ্ঠানের কাছে কি চায়, কথা বুঝতে পারছি। আর এই কারণে প্রতিষ্ঠান এই কারণে কি করে প্রতিষ্ঠান, এই কারণে প্রতিষ্ঠান কি করে তখন মালিককে মূলধনের উপর কি দেয়, মূলধনের সুদ দেয়। কথা কি ক্লিয়ার? মুনাফা দেওয়ার পরও কি সুদ দেয়, এখানে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এবার আসলে জাবেদায় আসি। জাবেদা তোর মুখ তৈরি বসে বসে। আচ্ছা এখানে দেখো তো মূলধনের সুদ দিলে মালিকের তো মূলধন নতুন করে আসেনি, আসছে, কিন্তু মূলধন লিখি কেন সেটা লজিকটা বুঝো। প্রথম কথা বুঝো, এই যে মূলধনের আমাদের ধরো লাইন আমরা এভাবে লিখে জাবেদার লাইন লিখলাম এভাবে যে মূলধনের সুদ ধার্য করা হলো 5,000 টাকা। এবার ঠান্ডার মাথায় বুঝো এই মূলধনের সুদটা কে দিছে। প্রথম কথা বুঝো, মূলধন কার বলো, মালিকের। আচ্ছা মূলধন দিছে মালিক, তাহলে এই সুদটা পাবে কে, মালিক পাবে। এখন এই মূলধনের সুদটা কে দেয়, মানে এই পরিশোধ করে কে, পরিশোধ করে কে, প্রতিষ্ঠান। হ্যাঁ আচ্ছা এইবার খেয়াল করো, এই যে প্রতিষ্ঠান এই মূলধনের সুদটা পরিশোধ করে, মূলধনের সুদটা এই মূলধনের সুদ, এই যে মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য কি বলতে পারবো, প্রতিষ্ঠানের জন্য খরচ। কেন খরচ, ঠান্ডা মাথায় বুঝো। মালিকের যে এই দাবিটা আছে, এই দাবির বিপরীতে প্রতিষ্ঠান কি করতেছে, এক্সট্রা টাকা পে করতেছে। তার মানে প্রতিষ্ঠান যদি কোনো সময় এক্সট্রা টাকা পে করতে হয় কোনো কিছুর বিপরীতে, সেটাকে আমরা সুদ আকারে দেখি এবং ওই সুদটা আমাদের কি হবে, খরচ হিসেবে কাউন্ট করতে হয়। তাহলে মূলধন দিছে কে, মালিক। আর এই মালিকের এই মূলধনের বিপরীতে প্রতিষ্ঠান কি করতেছে, এক্সট্রা টাকা পে করতেছে সুদ বাবদ। এই তাহলে সুদটা হবে কি, প্রতিষ্ঠানের জন্য। এতটুকু কথা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এবার বুঝো তো এখানে কোথাও বলা আছে যে টাকাটা মালিক উঠায় নিয়ে গেছে, বলা তো নেই। তার মানে একটু জিনিস খেয়াল করো, আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে মালিকের কোনো রকম যদি দাবি প্রতিষ্ঠানে বৃদ্ধি পায়, তাহলে ওই দাবিটাকে আমরা কি দেখি, মূলধন আকারে দেখি। তাহলে এখানে যে মালিকের যে সুদটা পাবে, এই সুদের টাকা কোথায় রয়ে গেছে, এখনো প্রতিষ্ঠানে রয়ে গেছে। তাহলে প্রতিষ্ঠানে রয়ে গেলে এখানে মালিকের দাবি বাড়তেছে না বাড়তেছে না, বাড়তেছে। তো যদি মালিকের দাবিটা বাড়ে, তাহলে আমরা যদি জাবেদা চিন্তা করি, তাহলে মালিকের দাবি বাড়লো একটা জায়গায়, আর একটা কি হলো, প্রতিষ্ঠানের খরচ বাড়তেছে, ঠিক না? এখন প্রতিষ্ঠানের যদি খরচ বাড়ে, এই খরচের নামটা কি, মূলধনের সুদ। তাহলে খরচ বাড়লে কি হবে, মূলধনের সুদ হিসাব ডেবিট হবে, কারণ মূলধনের সুদ খরচ, এই খরচটা বাড়ার ফলে কি হয়েছে, ডেবিট হয়েছে। তাহলে এখন আমরা যখন জাবেদা করবো তখন কি লিখবো, মূলধনের সুদ হিসাব। এটা আমাদের পরোক্ষ খরচ, এটা আমাদের কি পাইছে, বৃদ্ধি পাইছে, এই জন্য কি হবে, ডেবিট হবে। কত টাকা ডেবিট হবে, 5,000 টাকা। তাহলে 5,000 টাকা কি করলাম, আমরা ডেবিট করলাম। এখন দেখো মালিক কি এটা উঠে নিছে, মালিক উঠে নেয় না, ঠিক না? তাহলে এটা ইন্টারনাল লেনদেন, মানে প্রতিষ্ঠানের লেনদেনে যদি চিন্তা করি, বাহ্যিক লেনদেন আর অভ্যন্তরীণ লেনদেন বলতে একটা শ্রেণী বিভাগ আছে লেনদেনে, সেই লেনদেনের শ্রেণী বিভাগ এটা কি, অভ্যন্তরীণ লেনদেন। এই লেনদেনের ফলে মালিক কিন্তু অ্যাকচুয়ালি তার টাকাটা কি এখন উঠায় নেয়। তো যদি না নেয় তাহলে কি হয়েছে, এটা একটা প্রতিষ্ঠানে আছে, তাহলে প্রতিষ্ঠানে কি মালিকের দাবি আবার বাড়ছে। তো মালিকের দাবি বাড়ার কারণে আমরা কি লিখি, তখন মূলধন হিসাব লিখি, ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট লিখি। তাহলে এটা কি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব কি পাইছে, আমাদের বৃদ্ধি পাইছে। আর মালিকানা বৃদ্ধি হলে কি হবে, আমাদের ক্রেডিট হবে। কত টাকা, 5,000 টাকা। দেখো তো এটা কি মুখস্থ হয়ে লাগছে, লজিক ক্লিয়ার? হ্যাঁ যাবে, বুঝতে পারছি মালিকের মূলধনের সুদ কেন দেওয়া হয়, বুঝতে পারছি মুনাফা ছাড়াও কেন মূলধনের সুদ দেওয়া হয়, লজিক ক্লিয়ার একেবারে? ওকে।